আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেন অস্টেনের একটা নভেল, এবং নভেলটার নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো আমরা প্রথমত জেন অস্টেন সম্পর্কে কয়েকটা কথা জানব, তারপর আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডাইস সম্পর্কে অ্যানালাইসিস করব। তো জেন অস্টেন, তার জন্ম হচ্ছে 1775 16 ডিসেম্বর, মৃত্যু 18 জুলাই 1817। অর্থাৎ তিনি যে সময় বিলং করছেন সেটা হচ্ছে লেট 18th সেঞ্চুরি এবং আর্লি 19th সেঞ্চুরি। অর্থাৎ আমরা ইংলিশ লিটারেচারে সেই সময়টাকে ব্রিটিশ রিজেন্সি পিরিয়ড বলতে পারি। ব্রিটিশ রিজেন্সি পিরিয়ড একটা সময় যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিং জর্জ এবং কিং জর্জ দ্য থার্ড, কিং জর্জ দ্য ফোর্থ এবং কিং জর্জ দ্য থার্ড এদের রাজত্বের সময়। দেখো, কিং জর্জ দ্য থার্ডের ছেলে ছিল কিং জর্জ দ্য ফোর্থ। এবারে কিং জর্জ দ্য থার্ড অর্থাৎ রাজা তৃতীয় জর্জ, তিনি ছিলেন মেন্টালি ইনক্যাপাসিটেড, অর্থাৎ তিনি মানসিকভাবে অসুস্থ একজন মানুষ ছিলেন। তো সেই কারণে তার ছেলে কিং জর্জ দ্য ফোর্থ তিনি রাজত্ব করেছিলেন ইংল্যান্ডকে, এবং সেই টাইমটাকে প্রিন্স রিজেন্ট টাইম বলা হয়। অর্থাৎ বাবা অসুস্থ বলে নাবালক সন্তান বাবার পরিবর্তে রাজত্ব শাসন করত। তো এই কারণে আমরা এই যে লেট 18th সেঞ্চুরি এবং আর্লি 19th সেঞ্চুরি, সেই টাইমটাকে ইংলিশ লিটারেচারে মানে ইংলিশ হিস্ট্রিতে রিজেন্সি পিরিয়ড বলে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেন অস্টেন যে সময় বিলং করছে সেই সময় আমরা বলতে পারি যে রিজেন্সি এরা বা জর্জিয়ান এরা চলছে। কেন জর্জিয়ান নাম? রাজা জর্জের নাম অনুযায়ী পিরিয়ডটার নাম হচ্ছে জর্জিয়ান এরা। আর রিজেন্সি এরা কেন? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কিং জর্জ দ্য থার্ড তিনি মেন্টালি ইল, মানসিকভাবে তিনি অসুস্থ, এবং সেই কারণে তিনি রাজত্ব করতে পারছেন না। এবং তার সন্তান জর্জ দ্য ফোর্থ তিনি তখন নাবালক, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাবা অসুস্থ তাই তাকে রাজ সিংহাসনে বসানো হয়েছিল অ্যাজ এ প্রিন্স রিজেন্ট। সেখান থেকে পিরিয়ডটাকে রিজেন্সি পিরিয়ড বলা হয়। অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে সেই সময় রোমান্টিক এরা চলছে। রোমান্টিক এরার সময়কার একজন রাইটার হচ্ছেন জেন অস্টেন। তো জেন অস্টেনের রাইটিংয়ের মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা বেসিক্যালি যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড স্যাটাইরিক্যাল অ্যাটমসফিয়ার অফ ইংল্যান্ড। অর্থাৎ তিনি যে নভেলগুলো লিখছেন তার নভেলগুলো ডোমেস্টিক থিমকে নিয়ে আলোচনা করছেন। ডোমেস্টিক থিম মানে কি বাবা? কোনো একটা বাড়ি বা কোনো একটা পরিবারের গল্প, কোনো একটা বাড়ি বা কোনো একটা পরিবারের গল্প। দেখবে কিছু সিনেমাও আছে, হিন্দি সিনেমা তোমরা যদি দেখে থাকো, সেই সিনেমাগুলোতেও আমরা এই ডোমেস্টিক এলিমেন্ট দেখতে পাই। যেমন পুরনো একটা সলমান খানের সিনেমা আছে, খুব পপুলার হয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে হাম আপকে হ্যাঁ কন। তো হাম আপকে হ্যাঁ কন এই যদি সিনেমাটা আমরা দেখি, এখানে আমরা দুটো পরিবারের গল্প দেখতে পাই। দুটো পরিবারের মধ্যে বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পর সেই দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো সেই সম্পর্ককে নিয়ে একটা বিখ্যাত সিনেমা 1994-এর
হাম আপকে হ্যাঁ কন। তাহলে সেখানে দুটো পরিবারের গল্প। তাহলে এই পরিবারের গল্প নিয়ে যখন কোনো কিছু হবে তখন তাকে আমরা ডোমেস্টিক বলতে পারি। তা জেন অস্টেন যে নভেলগুলো লিখেছেন তার নভেলগুলো ম্যাক্সিমাম কোনো না কোনো পরিবারের গল্প, সেই কারণে তার নভেলগুলোর মেন থিম ডোমেস্টিক হিসাবে থাকে এবং নভেলগুলো স্যাটাইরিক্যাল। স্যাটাইরিক্যাল মানে কি, একটা বিদ্রুপাত্মক। তিনি স্যাটারাইজ করেছেন বা ক্রিটিসাইজ করেছেন তার সোসাইটিকে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার নভেলগুলোতে আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ইংলিশ ল্যান্ডেড জেন্ট্রি সিস্টেম। 18th সেঞ্চুরির শেষের দিকে যে ইংলিশ ল্যান্ডেড জেন্ট্রি সিস্টেম, সেই ইংলিশ ল্যান্ডেড জেন্ট্রি সিস্টেম দেখতে পাই। আচ্ছা, জেন্ট্রি সিস্টেম কি বাবা? জেন্ট্রি সিস্টেম কথার অর্থ হচ্ছে, মনে করো আমার প্রচুর জমি জায়গা আছে, আমি আমার জমি জায়গার ওপর বেশ করে আমার সংসারটাকে পরিচালনা করি। তো আমি এই যে আমার জমি জায়গার ওপর বেশ করে আমার সংসারটা পরিচালনা করছি, সেই জমি জায়গার যে ভাড়া আসছে বা সেখান থেকে যে ইনকাম আমি করছি, আমার ওই জমি জায়গার ভাড়াটা বা সেই জমি জায়গার ট্যাক্সটা যেটা আমার সোর্স অফ ইনকাম হয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে বলা হয় জেন্ট্রি সিস্টেম। তো ইংল্যান্ডের 18th সেঞ্চুরির শেষের দিকে আমরা কিন্তু এই জেন্ট্রি সিস্টেম দেখতে পাই, যেখানে ম্যাক্সিমাম যাদের একটু জমি জায়গা আছে, যারা একটু টাকা পয়সাওয়ালা মানুষ, তারা কি করত, তারা তাদের ঘর বাড়ি জমি জায়গা এই সমস্ত কিছু লিজে দিয়ে রাখতো এবং সেই লিজের ফলে তারা যে টাকাটা পেত সেই টাকার ওপর বেস করে তাদের সংসার চলতো। তো এই সিস্টেমটাকে আমরা বলছি ইংলিশ ল্যান্ডেড জেন্ট্রি সিস্টেম। তো সেই জেন্ট্রি সিস্টেমকে তিনি কিন্তু ফোকাস করেছেন, তার নভেলগুলোতে আমরা এই জেন্ট্রি সিস্টেম দেখতে পাবো। ওকে, তো জেন অস্টেন বুঝতেই পারছো তিনি রোমান্টিক এরার একজন নভেলিস্ট, অর্থাৎ লেট 18th সেঞ্চুরি এবং আর্লি 19th সেঞ্চুরি, যে সময় ব্রিটিশ রেজেন্সি পিরিয়ড চলছে। তো তিনি বেসিক্যালি কোন লিটারারি গ্রুপের সাথে যুক্ত? দেখো, তার রাইটিংগুলোকে আমরা বলতে পারি নভেল অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স। এই কমেডি অফ ম্যানার্স এটা বেসিক্যালি নাটকের সাথে অ্যাসোসিয়েটেড একটা টার্ম, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। ইংল্যান্ডে যখন রেস্টোরেশন পিরিয়ড হলো, অর্থাৎ যখন অলিভার ক্রমওয়েলের রাজত্ব শেষ হলো এবং পুনরায় ইংল্যান্ডে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হলো, রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল 1660 সালে। তো এই 1660 থেকে 1700 এই যে টাইমটা, এই টাইমটা ইংলিশ লিটারেচারে রেস্টোরেশন পিরিয়ড নামে পরিচিত। ঠিক আছে, তো কেন রেস্টোরেশন নাম দেওয়া হচ্ছে? কারণ এই সময় রাজতন্ত্র পুনরায় এস্টাবলিশড হলো, রাজতন্ত্র রেস্টোর হলো। দেখো, এর আগে আমরা অলিভার ক্রমওয়েলের শাসনকাল দেখতে পাচ্ছি। অলিভার ক্রমওয়েল কি করেছিলেন? ইংল্যান্ড থেকে রাজতন্ত্র হাঁটিয়ে দিয়েছিলেন এবং তিনি একটা পার্লিয়ামেন্টারি পিউরিটানিজম নিয়ে এসেছিলেন। তো তারপর অলিভার ক্রমওয়েল যখন মারা গেল, ইংল্যান্ডে পুনরায় রাজতন্ত্র এস্টাবলিশড হলো। তো এই রাজতন্ত্র 1660-তে এস্টাবলিশড হলো। 1660 থেকে 1700 এই টাইমটাকে আমরা রেস্টোরেশন পিরিয়ড বলি। তো সেই রেস্টোরেশন পিরিয়ডের সময় কিছু নতুন নতুন নাটকের প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, যে নাটকগুলো কি করছে, সেই সোসাইটির বিহেভিয়ার, ম্যারেজ সিস্টেম, ক্লাস সিস্টেম এবং সোসাইটাল আরও যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলোকে তুলে ধরতো এবং তাদেরকে স্যাটায়ার করত। তো সেখান থেকে আমরা পেলাম রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স, যেখানে আমরা ইংলিশ সোসাইটির একটা পিকচার দেখতে পেতাম এবং সেটা কমেডির আকারে অর্থাৎ স্যাটাইরিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা হতো।
তো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স এই জিনিসটা কিন্তু নাটকের সাথে বিশেষত জড়িত, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কমেডি অফ ম্যানার্স জনরাটাকে ফলো করে আমরা নভেলও দেখতে পেলাম, এবং সেই নভেলের ক্ষেত্রে জেন অস্টেন একজন রাইটার, যিনি এই নভেলগুলোতে ওই কমেডি অফ ম্যানার্সের অ্যাটমসফিয়ারটাকে তুলে ধরলেন। সেই কারণে আমরা জেন অস্টেনকে আমরা নভেল অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স এই যে লিটারারি গ্রুপ বা এই যে লিটারারি মুভমেন্ট, এই লিটারারি মুভমেন্টের সাথে আমরা অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা যদি জেন অস্টেনের নভেলগুলো পড়ি, সেই নভেলগুলোতে আমরা লেট 18th সেঞ্চুরি এবং আর্লি 19th সেঞ্চুরির যে সোশ্যাল বিহেভিয়ার, ম্যারেজ সিস্টেম, কোর্ট সিস্টেম, ক্লাস ডাইনামিক্স, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাই। অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরির একটা পিকচার দেখতে পাই জেন অস্টেনের নভেলগুলোতে, এবং সেই পিকচারটা স্যাটাইরিক্যাল। দ্যাটস ওয়াই তাকে আমরা বলছি যে তিনি নভেল অফ ম্যানার্সের সাথে যুক্ত। অর্থাৎ তিনি ওই কমেডি অফ ম্যানার্সের ওই যে ট্র্যাডিশনটা, যেটা রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স যেটা নাটকের ক্ষেত্রে ছিল, সেই ট্র্যাডিশনটাকে ফলো করতেন। ওকে, এবার দেখো কমেডির কাজই হচ্ছে টু স্যাটায়ার দ্য হিউম্যান ফলিজ। আমরা যদি অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়ি, অ্যারিস্টটল পোয়েটিক্সে কি বলছেন? ট্র্যাজেডি হচ্ছে ইমিটেশন বা মাইমেসিস অফ হিউম্যান লাইফ, আর কমেডি হচ্ছে স্যাটাইরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান ফলিজ। অ্যারিস্টটল খুব সুন্দর মতামত দিয়েছেন কমেডি আর ট্র্যাজেডি সম্পর্কে। ট্র্যাজেডি হচ্ছে আমাদের জীবনের একটা প্রেজেন্টেশন, আর কমেডি হচ্ছে আমাদের জীবনের যে ভুল ভ্রান্তিগুলো, অর্থাৎ আমরা যে মিস্টেক্সগুলো করি, আমাদের মধ্যে যে ফলিগুলো রয়েছে, সেই ফলিগুলোর রিপ্রেজেন্টেশন। তো জেন অস্টেন তার নভেলে এই বিষয়গুলো কিন্তু করেছেন। ওকে, দেখো তার যদি আমরা রাইটিং স্টাইলটাকে লক্ষ্য করি, রাইটিং স্টাইলে আমরা কি দেখতে পাই? তিনি বেসিক্যালি ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স ব্যবহার করতেন অ্যাজ এ ন্যারেটিভ টেকনিক। অর্থাৎ তিনি থার্ড পার্সন ন্যারেটিভ টেকনিক ইউজ করতেন, থার্ড পার্সন যে ন্যারেটর, সেই ন্যারেটারকে ইউজ করতেন, এবং সেখানে তিনি ওই ন্যারেটিভের মাধ্যমে চরিত্রগুলোর যে ইনার সাইকোলজিক্যাল যে থটগুলো, অর্থাৎ চরিত্রের যে মানসিক চিন্তা ভাবনাগুলো, সেই চিন্তা ভাবনাগুলোকে ব্যবহার করতেন। এবং তিনি এই ন্যারেটিভ টেকনিকটা প্রথম ব্যবহার করছেন। দেখো, থার্ড পার্সন আগেও ব্যবহার করেছেন, কিন্তু তার ন্যারেটিভ টেকনিকটা একটু আলাদা রকম। তিনি ইনডাইরেক্ট স্পিচের ব্যবহার করতেন। আমরা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ পড়েছি, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জে পড়েছি। তো জেন অস্টেনের নভেলে আমরা ওই যে ইনডাইরেক্ট স্পিচ, সেই ইনডাইরেক্ট স্পিচের ব্যবহার দেখতে পাই, এবং সেই ইনডাইরেক্ট স্পিচ সবসময় থার্ড পার্সন হয়, আমরাও জানি। তো সেই থার্ড পার্সন ইনডাইরেক্ট ন্যারেটিভ বা ন্যারেশন, এই টেকনিকের মাধ্যমে তিনি চরিত্রদের মানসিক স্থিতি, তাদের পারিবারিক, তাদের সামাজিক স্থিতিটাকে তুলে ধরতেন। তাহলে এটা হচ্ছে একটা ইউনিক ব্যাপার যেটা তিনি প্রথম তৈরি করেন। সেকেন্ড, তার নভেলগুলো উইট, আইরনি এবং সোশ্যাল সেটায়ারে পরিপূর্ণ। তার লেখাগুলো প্রচণ্ড উইটি, অর্থাৎ সেখানে একটা ইন্টেলেকচুয়ালিটি রয়েছে। লেখাগুলো আইরনিক্যাল মানে বুঝতেই পারছো, তার মধ্যে একটা ডিপ মিনিং রয়েছে। লেখাগুলো একটা সোশ্যাল স্যাটায়ার, সামাজিক বিদ্রুপ, এবং তার লেখার মধ্যে মিনিমালিস্ট ডেসক্রিপশন দেখতে পাই। অর্থাৎ তিনি খুব বেশি ডেসক্রাইব করতেন না, যে বিরাট ডেসক্রাইব করে লিখছেন ক্যারেক্টার সম্পর্কে, সেটিং সম্পর্কে, না, এই বিষয়টা ছিল না। একটা মিনিমালিস্ট ডেসক্রিপশন আমরা দেখতে পাই, এবং তার ডায়ালগগুলো প্রচণ্ড শার্প, অর্থাৎ যতটা দরকার, তিনি যখন কনভারসেশনাল টোন ব্যবহার করছেন, যতটা দরকার, যতটা প্রয়োজন, সেই
টোনটাকে ব্যবহার করতেন। আর দেখতে পাই লিঙ্গুইস্টিক প্রিসিশন অ্যান্ড সাটেল হিউমর। তিনি লেখার মধ্যে অনেক লিঙ্গুইস্টিক ভ্যারিয়েশন করতেন, অর্থাৎ কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতেন। কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজ মানে বুঝতেই পারছো, চলতি ভাষা। প্রত্যেকটা দেশের তো একটা করে চলতি ভাষা থাকে, প্রত্যেকটা দেশের যে ভাষা রয়েছে সেই ভাষার অনেক চলতি ভাষা রয়েছে। যেমন বাংলা ভাষা যদি আমরা দেখি, বাংলা ভাষা তো অনেক রকমের হয়, যে উপভাষাগুলো রয়েছে, রাঢ়ী, বঙ্গালী, রাজবংশী, এরকম বিভিন্ন উপভাষা রয়েছে। তো দেখবে আমরা দুটো ভাষা পাই, একটা হচ্ছে বইয়ের ভাষা, যে ভাষাটা বইয়ে লেখা হয়, যেটা রিটেন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বইয়ে পড়ি বা খবরের কাগজে পড়ি, সেই ল্যাঙ্গুয়েজটা আলাদা। আর যেটা আমরা মুখে বলি, সেই মুখের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আলাদা। মানে মুখের বলা বাংলা আর বইয়ে খাতায় বা আমরা যেটা নিউজ পেপারে পড়ছি সেই বাংলা, দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য। তো তিনি কি করতেন, এই যে চলতি ভাষার ব্যবহার করতেন এবং তার লেখাগুলোর মধ্যে একটা সাটেল হিউমর থাকতো, একটা সূক্ষ্ম, একটা মজা, একটা ঠাট্টা, একটা আনন্দের, একটা হাসি তামাশার ব্যাপার, এটা কিন্তু তিনি লুকিয়ে রাখতেন। অর্থাৎ আমরা তার নভেলে এই বিষয়গুলোকে দেখতে পাচ্ছি যে ন্যারেটিভ টেকনিক একটু ইউনিক, তার সাথে সোশ্যাল স্যাটায়ার, যেহেতু তিনি নভেল অফ ম্যানার্স লিখছেন, মানে বুঝতেই পারছো সেই সময়কার যে সোসাইটাল রুলস, রেগুলেশনস, কাস্টমস, সেগুলোকে তিনি তুলে ধরছেন এবং তার সাথে সেখানে যে ফলিগুলো রয়েছে বা ফল্টগুলো রয়েছে সেই ফল্টগুলোকে ক্রিটিসাইজ করছেন। এবং তার লেখার মধ্যে একটা মিনিমালিস্ট ডেসক্রিপশন, অর্থাৎ তিনি খুব বেশি ডেসক্রাইব করতে পছন্দ করতেন না, তিনি শার্প উইটি ডায়লগ ব্যবহার করতেন এবং কম ডেসক্রিপশনের মধ্যে তিনি ক্যারেক্টারের ইনার যে থটগুলো বা ইনার যে ট্রেটগুলো, সেই ট্রেটগুলোকে ব্যবহার করতেন এবং লেখার মধ্যে একটা সাটেল হিউমর এবং লিঙ্গুইস্টিক প্রিসিশন আমরা দেখতে পেতাম। তো তার মেজর নভেল কি বাবা? জেন অস্টেন বেসিক্যালি তার 6টা নভেলের জন্য পপুলার। যেমন দেখো রয়েছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি 1811, সেকেন্ড রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস 1813, নেক্সট ম্যানসফিল্ড পার্ক 1814, এমা 1815, নর্থ্যাঙ্গার অ্যাবে, এটা পোস্থমাস পাবলিশড হয়েছিল 1818-এ। তারপর রয়েছে পারসুয়েশন, এটাও পোস্থমাস পাবলিশড হয়েছিল 1888। পোস্থমাস মানে বুঝতেই পারছো মৃত্যুর পর, মৃত্যুর পর যখন কোনো কিছু পাবলিশড হয় তখন তাকে পোস্থমাসলি বলা হয়। ওকে, তো এগুলো হচ্ছে তার বিখ্যাত নভেল। এই 6টা নভেলের জন্য জেন অস্টেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আমাদের কাছে পরিচিত হয়ে রয়েছেন। তার মধ্যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, ম্যানসফিল্ড পার্ক এবং এমা, এই 4টে সবচেয়ে পপুলার। এই প্রথম 4টে সবচেয়ে পপুলার নভেলস। কোনো না কোনো সিলেবাসে, কোনো না কোনো ইউনিভার্সিটি সিলেবাসে বা কোনো না কোনো এক্সামের সিলেবাসে এই 4টে নভেলের মধ্যে একটা থাকে। তো আমরা জেন অস্টেন সম্পর্কে যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার সেগুলো জানলাম সংক্ষিপ্তভাবে। এবারে আমরা আমাদের নভেল সম্পর্কে জানবো, দ্যাট ইজ প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, দেখো প্রাইড মানে অহংকার, গর্ব, আর প্রেজুডাইস মানে হচ্ছে কোনো জিনিস সম্পর্কে সত্য না জেনেই একটা পূর্ব অনুমান করে নেওয়া। কোনো জিনিস সম্পর্কে তুমি মনে করো সত্যি করে কিছু জানো না, কিন্তু তুমি পূর্ব একটা অনুমান করে নিয়েছো যে এটা এরকমই হতে পারে, তাহলে এই জিনিসটাকে বলা হয় প্রেজুডাইস, ভনিতা। ঠিক আছে, বাংলায় আমরা বলতে পারি এক ধরনের ভনিতা। অর্থাৎ দেখবে আমরাও সমাজের সম্পর্কে আমাদেরও একটা মানে প্রেজুডাইস আছে। যদি কোনো মানুষ বস্তি অঞ্চল থেকে বিলং করে, আমরা প্রথমেই ভাবি লোকটা অশিক্ষিত, তাই না? যেমন আমরা কোনো মানুষ মনে করো সে একটা ছোট কাজ করছে, কাজ কোনোটাই ছোট নয়, বাট আমাদের চোখে তো ছোট বড় কাজ আছে। আমরা তো প্রত্যেকটা মানুষ প্রেজুডাইসডে পরিপূর্ণ। মনে করো একটা মানুষ টোটো চালাচ্ছে, টোটো বা অটো চালাচ্ছে, আমরা কিন্তু তাকে প্রথমেই ভেবে নিই যে লোকটা অশিক্ষিত। এই যে আমাদের মেন্টালিটি, এই যে আমাদের পূর্ব অনুমান, এটাই হচ্ছে প্রেজুডাইস। ভেবে দেখবে কোনো লোক মনে করো বাসের ড্রাইভার বা লরির ড্রাইভার, বাস চালাচ্ছে বা লরি চালাচ্ছে, বা কন্ডাক্টর বা বাসের কন্ডাক্টর, আমরা কি ভাবছি যে লোকটা অশিক্ষিত, লোকটা মূর্খ লোক, ওই কারণে লোকটা বাস চালাচ্ছে বা বাসের ড্রাইভার হয়েছে বা কন্ডাক্টর হয়েছে বা লরি চালাচ্ছে বা টোটো ড্রাইভার হয়েছে, টোটো বা অটো চালাচ্ছে। কিন্তু এটা তো নয়। অনেক মানুষ আছে যারা প্রচুর শিক্ষিত,
কিন্তু তারা সেই সব মানে জায়গায় হয়তো চাকরি বাকরি পাননি বা কাজ পাননি, না পেতেই পারেন, সবাই যে কাজ চাকরি পেয়ে যাবে সেটা তো কোনো ব্যাপার না। তো সেই কারণে তিনি জীবিকা নির্বাহ করার জন্য টোটো চালাচ্ছেন। তা আমাদের একটা পূর্ব অনুমান আছে যে কোনো জিনিস সম্পর্কে, আমরা একটা না জেনে, সত্য না জেনে কোনো একটা বিষয়কে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেজুডাইস। তাহলে এখানে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, অহংকার এবং পূর্ব অনুমান কোনো জিনিস সম্পর্কে না জেনে, এটাই হচ্ছে নভেলের মেইন থিম এবং এটাই হচ্ছে নভেলের টাইটেল। লেখা হয়েছে কখন বাবা? নভেলটা লেখা হয়েছে বেসিক্যালি অক্টোবর 1796 থেকে আমরা মোটামুটি আগস্ট 1797, এই যে টাইম পিরিয়ড, এক বছরের টাইম পিরিয়ড, 1796 অক্টোবর থেকে 1797 আগস্ট, এই সময়ের মধ্যে নভেলটা লেখা হয়েছে, যখন জেন অস্টেনের বয়স 20-21 বছর। এবং এর প্রথম টাইটেল ছিল ফার্স্ট ইমপ্রেশনস, অর্থাৎ আজকে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডাইস টাইটেলে পেয়েছি, বাট এর অ্যাকচুয়াল টাইটেল ছিল ফার্স্ট ইমপ্রেশনস। কারণ তিনি এই টাইটেলটা নিয়ে যখন পাবলিশারের কাছে গেছিলেন, পাবলিশার এই টাইটেলটা পছন্দ করেন। তিনি পরে কি করলেন, টাইটেলটা চেঞ্জ করে দেন। টাইটেলটা চেঞ্জ করাতেই নভেলটা কিন্তু হিট হয়ে যায়। মানে এটাও একটা ম্যাটার করে, মানে আমরা যারা অডিয়েন্স তারা কি করি, আমরা তো আর ভেতরে যাই না সব কিছু, আমরা উই অলওয়েজ জাজ দ্য বুক বাই ইটস কভার। এটা আমাদের একটা সবচেয়ে বাজে গুণ, হ্যাঁ, যেটা আমাদের মধ্যে মানে বরাবরই রয়ে গেছে। উই অলওয়েজ জাজ এ বুক বাই ইটস কভার, তাই না? তাহলে দর্শনধারী পিছে গুণ বিতারি, মানে আমরা প্রথমে ওপরের বিষয়টা দেখি, তারপরে ভেতরে কি আছে না আছে সেগুলো দেখার চেষ্টা করি। তো এটা আমাদের একটা মানে বাজে অভ্যাস, এটা একটা প্রেজুডাইস বাবা, এটাও একটা প্রেজুডাইস। আমরা সে ওপরটা কেমন, বাইরের তার বাহ্যিক যে ডেসক্রিপশনটা দেখে তার ইনার বিষয়টাকে আমরা মানে চিন্তা ভাবনা করি। তো এই নভেলের ক্ষেত্রে সেম হয়েছিল। এই প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এই টাইটেলটা যতক্ষণ না এসেছিল, নভেলটা কিন্তু পাবলিশড হচ্ছিল না, পাবলিশাররা রিজেক্ট করছিল। তো জেন অস্টেন ফার্স্ট ইমপ্রেশনস এই টাইটেলটা চেঞ্জ করে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস করেছিলেন সেই কারণে। তো এটা লেখা হয়েছে 1796 থেকে 97 এর মধ্যে, পাবলিশড হয়েছে বেসিক্যালি 1813-এ, 28 জানুয়ারি 1813। পাবলিশার ছিলেন টমাস এগারটন। 3টে ভলিউমে পাবলিশড হয়েছে, জানুয়ারি মাসে পাবলিশড হয়েছে 1813-এ, ফার্স্ট পাবলিশড হয়েছে 28 জানুয়ারি 1813। এক্স্যাক্ট ডেট যদি আমরা জানতে চাই, ঠিক আছে? তাহলে পাবলিকেশন ডেট, রিটেন ডেট, এই দুটো বিষয় আমরা জানলাম। নভেলটাকে আমরা কোন ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি বাবা? দেখো, নভেল অফ ম্যানার্স, বা এটাকে আমরা একটা রোমান্সও বলতে পারি, বা এটাকে আমরা একটা ক্লাসিক্যাল রিজেন্সি নভেল বলতে পারি। যেহেতু রিজেন্ট পিরিয়ডের টাইম, রিজেন্ট টাইমের নভেল, তাই আমরা রিজেন্সি নভেল বলছি। আমরা রিজেন্সি পিরিয়ড একটুখানি দেখলাম, তাই না? জর্জ দ্য থার্ড এবং জর্জ দ্য ফোর্থের যে শাসনকালটা বোঝালাম আমি তোমাদের প্রথমেই। তো নভেলটাকে 3টে ক্যাটাগরিতে ফেলতে পারছি। একটা হচ্ছে নভেল অফ ম্যানার্স, বা ইট ইজ এ রোমান্স, বা ক্লাসিক্যাল রিজেন্সি নভেল, বা এটাকে ডোমেস্টিক ফিকশনও বলতে পারি। কারণ এই ডোমেস্টিক ফিকশন এটাও তো একটা জনরা বাবা, তো একে আমরা ডোমেস্টিক ফিকশনও বলতে পারি। এটা একটা গৃহস্থালীর গল্প নিয়ে লেখা, এবং নভেলটা ফোকাস করছে সোশ্যাল কাস্টমস, উইট অ্যান্ড আইরনি, এই 3টে বিষয়ের ওপর। এটা সামাজিক গল্প, পারিবারিক গল্প, এটাও দেখবে একটা পরিবারের গল্প, সেই পরিবারকে কেন্দ্র করে পুরো নভেলটা রয়েছে। তো এটার জনরা জানলাম। নেক্সট হচ্ছে এই নভেলটার কনটেক্সট, নভেলটার ব্যাকগ্রাউন্ডটা কি। দেখো, নভেলটা রিজেক্টেড হয়েছিল ফার্স্ট ইমপ্রেশন টাইটেলে যখন ছিল, ঠিক আছে? এবং তিনি এই নভেলটাকে যখন রিভিউ করেছিলেন,
রিভাইজ করেছিলেন, এই রিভিশনের জন্যই কিন্তু নভেলটা পপুলার হয়েছে আজকে, তাই না? এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এই টাইটেলটা, এটা তো পপুলার কিন্তু ফার্স্ট ইমপ্রেশন হয়নি। এই ফার্স্ট ইমপ্রেশন, তারপর তুমি লিখেছেন কবে ভাবো, 1796-97, কিন্তু পাবলিশড হচ্ছে গিয়ে 1813-তে। তা কেন, কারণটা কি, লেটটা কেন হচ্ছে? কারণ পাবলিশারদের মনে হচ্ছে যে এই নভেলটা ঠিকঠাক নভেল নয়, এটা একটা ভুলভাল নভেল লিখেছে। মানে কেউ পড়েই দেখেনি বইটা, কেউ বইটা পড়েই দেখেনি যে ভেতরে গল্পটা কি আছে। টাইটেল থেকেই বলছে যে না না না, নভেলটা চলবে না চলবে না চলবে না। তো তিনি ওই নভেলটাকে রিভাইজ করেছিলেন, যে নভেল তিনি আলাদা করে লিখেছিলেন এরকম কিন্তু কোনো গল্প নয়, ঠিক আছে? তিনি ওই নভেলটাকেই চেঞ্জ করে তিনি লিখে ফেললেন, টাইটেলটা চেঞ্জ করে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। একটু ভাবনা চিন্তা করলেন এবং এটা পাবলিশড হয়ে গেল, পপুলার হয়ে গেল। এবং নভেলটা পাবলিশড হয়েছিল অ্যানোনিমাসলি, এটাও একটা মনে রাখার পয়েন্ট বাবা। অর্থাৎ জেন অস্টেন যখন নভেলটা পাবলিশ করেছিলেন, নভেলের অথরের কোনো নাম দেওয়া ছিল না। যেটা টাইটেল পেজ, সেখানে দেওয়া ছিল দ্য অথর অফ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। অর্থাৎ আমরা তার প্রথম নভেল পেয়েছি। দেখো, আমরা যখন জেন অস্টেনকে দেখলাম, প্রথম নভেল পেয়েছি যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি 1811-এর। তো এই নভেলের যেটা ফার্স্ট পাবলিকেশনের যে টাইটেল পেজ, সেই টাইটেল পেজে লেখা ছিল দ্য অথর অফ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। কেন ছিল বাবা, কেন তিনি নিজের নামে পাবলিশ করেননি? দেখো, সেটা সেই সময়কার বাবা কমন প্র্যাকটিস ফর উইমেন, তাই না? কারণ সোসাইটিতে তো অনেক রুলস রেগুলেশনস ছিল। জেন অস্টেন তো একজন মহিলা, তাহলে তিনি একজন মহিলা, তিনি তার ডাইরেক্ট নাম দিয়ে পাবলিশ করতে পারেন না। সোসাইটি মহিলাদের অ্যালাউ করতো না যে তারা লেখালেখি করুক, তাই না? তারা লেখালেখি করার সেই স্কোপটা পেত না। বা যদি কোনো মহিলা তার নিজের নাম দিয়ে লিখে পাবলিশ করতো, তাহলে সেটা পুরুষ মানুষেরা পড়তো না। আর তখনকার অডিয়েন্স তো পুরুষ মানুষ ছিল, কারণ নারী শিক্ষা সেইভাবে প্রচার হয়নি সেই সময়। নারীরা তো পিছিয়ে, তো নারীরা পিছিয়ে, প্লাস সমাজ পুরুষতান্ত্রিক, সমাজের ম্যাক্সিমাম অডিয়েন্স বা রিডার তারা হচ্ছে পুরুষ। তো সেই কারণে ডাইরেক্ট একটা মেয়ে তার নাম দিয়ে কোনো কিছু পাবলিশ করতে পারতো না। তোমরা ভিক্টোরিয়ান পিরিয়ড লক্ষ্য করে দেখবে, এই রোমান্টিক পিরিয়ডের পরেই তো ভিক্টোরিয়ান পিরিয়ড, সেখানে আমরা ব্রন্টে সিস্টার্সদের পাই। দেখবে ব্রন্টে সিস্টার্সরাও তারা কিন্তু ডাইরেক্ট তাদের নাম ব্যবহার করতেন না, তারা কিন্তু তাদের সিউডোনেম মানে ছদ্মনাম ব্যবহার করতেন। দেখবে অ্যাক্টন বেল, হ্যাঁ অ্যাক্টন বেল আমাদের, তারপর কুরার বেল, এই যে তারা তাদের ছদ্মনামগুলো ব্যবহার করতেন। তো ছদ্মনাম ব্যবহার করার কারণ কি? এটাই হচ্ছে কারণ যে সোসাইটি ইজ মানে অলরেডি প্রেজুডাইজড উইথ দ্য থট দ্যাট উইমেন ক্যান নট রাইট আ গুড ওয়ার্ক, আর ইট ইজ নট পারমিটেড ফর দ্য উইমেন টু রাইট ওয়ার্কস। অর্থাৎ মহিলাদের পারমিশন ছিল না যে তারা লেখালেখি করুক, কোনো কাজ লিখুক, সেটা সোসাইটিতে অ্যাকসেপ্টেড ছিল না। দ্যাটস ওয়াই দ্য উইমেন ইউজ টু ইউজ দেয়ার সিউডোনেমস। তারা তাদের সিউডোনেম ব্যবহার করতে পছন্দ করতেন, কিছু করার নেই। বা তারা লিখে দিতেন একটা অথর অফ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, অর্থাৎ প্রথম ওয়ার্কটা পাবলিশড হলো অ্যানোনিমাসলি, তারপর প্রথম ওয়ার্কের পর দ্বিতীয় ওয়ার্কে তিনি লিখে দিতেন দ্য অথর অফ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। তো প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের টাইটেল পেজে কিন্তু এটা লেখা ছিল। ওকে, তাহলে দেখো আমরা কনটেক্সটটা বুঝলাম নভেলটার কোন সময় লেখা হয়েছে। নেক্সট হচ্ছে নভেলটার সেটিং অ্যান্ড টাইম পিরিয়ড। এই নভেলে যে গল্পটা, সেই গল্পটা কোন সময়কার গল্প? নভেলের সেটিং হচ্ছে রুরাল ইংল্যান্ড, গ্রাম্য ইংল্যান্ড। এখানে আমরা মেরিটন, লংবোর্ন, পেম্বারলি এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি। এবং এই জায়গাগুলো বেসিক্যালি হার্টফোর্ডশায়ার বলে একটা অঞ্চল, সেখানের কেন্টের গল্প দেখতে পাচ্ছি, লন্ডনের গল্প দেখতে পাচ্ছি, আবার পেম্বারলি তো আগেও বললাম। তো
তো গ্রাম্য যে ইংল্যান্ড, লন্ডনের সিন খুব কম আছে, লন্ডন কেন্ট এগুলো শহুরে জায়গা, এগুলোর সিন কম। ম্যাক্সিমাম জায়গাটা আমরা এই হার্টফোর্ডশায়ার, ম্যারিটন, লংবোর্ন এবং পেম্বারলি, এই যে গ্রাম্য ইংল্যান্ড, এই গ্রাম্য ইংল্যান্ডের সময় দেখতে পাচ্ছি। এবং ইংলিশ ল্যান্ডেড জেন্ট্রি, ওই যে ক্লাস ল্যান্ডেড জেন্ট্রি ক্লাস, অর্থাৎ যাদের প্রচুর জমি জায়গা আছে, যারা জমি জায়গার ওপর বেস করে তাদের যে ইনকাম, সেই ইনকামটা করছেন, সেই ল্যান্ডেড জেন্ট্রি সিস্টেমকে দেখতে পাচ্ছি। টাইম পিরিয়ড কি বাবা? টাইম পিরিয়ড হচ্ছে রিজেন্সি পিরিয়ড। দেখো, রিজেন্সি পিরিয়ড অ্যাকচুয়ালি 1790 থেকে 1820, এই টাইমটাকে আমরা বলে থাকি। এখানে একটা সি দেওয়া আছে, সি মানে সিরকা। এই ডেটটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, অর্থাৎ এক্স্যাক্টলি কখন থেকে রিজেন্সি পিরিয়ড শুরু হচ্ছে আমরা বলতে পারবো না। আমরা জানি যে কিং জর্জ দ্য ফোর্থ তিনি প্রিন্স রিজেন্ট হিসাবে রাজত্ব করতেন, কারণ তার বাবা কিং জর্জ দ্য থার্ড তিনি মেন্টালি ইল ছিলেন। বাট এক্স্যাক্টলি টাইমটা কেউ বলতে পারি না আমরা মোটামুটি সি দেওয়া আছে, সি মানে সিরকা। সিরকা মানে হচ্ছে যখন আমরা ডেট সম্পর্কে আনসার্টেন তখন আমরা একটা সি লাগিয়ে দিই। তো 1790 থেকে 1820 এই টাইমটাকে আমাদের বলা হয় রিজেন্সি পিরিয়ড। ওকে, নেক্সট আমরা টাইম পিরিয়ড দেখতে পেলাম, নভেলটার সেটিং দেখতে পেলাম। নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। প্রথম টাইটেল ছিল ফার্স্ট ইমপ্রেশনস, বাট আমাদের ফাইনাল টাইটেল হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। এখানে এই টাইটেলটা নভেলের প্রোটাগনিস্টদের ফ্লটাকে তুলে ধরছে। কার প্রাইড, কার প্রেজুডাইস? আমাদের মেল প্রোটাগনিস্ট ডার্সির প্রাইড, আর ফিমেল প্রোটাগনিস্ট এলিজাবেথের প্রেজুডাইস। এরাই তো হিরো হিরোইন নভেলের। ডার্সি হচ্ছে হিরো, এলিজাবেথ হচ্ছে হিরোইন। তাহলে ওই ডার্সির প্রাইডের কথা বলা হচ্ছে এবং আমাদের হিরোইন এলিজাবেথের প্রেজুডাইসের কথা বলা হচ্ছে। অর্থাৎ পুরো নভেলটা একটা বিষয় নিয়ে চলছে, দ্যাট ইজ ওভারকামিং মিস জাজমেন্ট। দেখো, প্রেজুডাইস থাকলেই তো তুমি মিস জাজমেন্ট করবে, প্রাইড থাকলেই তুমি মিস জাজমেন্ট করবে। তোমার মধ্যে এই দুটো জিনিস থাকলেই, বা দুটোর মধ্যে একটা থাকুক, হয় প্রাইড থাকুক বা প্রেজুডাইস থাকুক। প্রাইড থাকলে অটোমেটিক প্রেজুডাইস চলে আসবে, আবার প্রেজুডাইস থাকলে অটোমেটিক প্রাইড চলে আসবে। আর যখনই এই দুটো জিনিস থাকবে তখন তুমি তো মিসজাজ করবে, তুমি তো সঠিক বিচার করতে পারবে না, কারণ তুমি তো পূর্ব অনুমান করে নিচ্ছ কোনো বিষয় সম্পর্কে, তোমার পূর্ব একটা কনসেপশন হয়ে যাচ্ছে, তাই না? সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, ডার্সিস প্রাইড অ্যান্ড এলিজাবেথেস প্রেজুডাইস। এই নভেলটা দেখো স্ট্রাকচার, যে টাইটেলের স্ট্রাকচারটা নাউন অ্যান্ড নাউন, দুটো নাউন মিলিয়ে হয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। ঠিক যেমন দেখো সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, মানে আগের নভেলের যে টাইটেল, সেই টাইটেলের ফর্মুলাকে তিনি কিন্তু মানে এখানে অ্যালিটারেট করেছেন, তাই না? প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, প প একটা অ্যালিটারেশন হচ্ছে। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, স স স স একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। প্রথম নভেল সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, তো সেইখান থেকেই তিনি ইন্সপায়ার হয়ে তিনি এটার বানাচ্ছে টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। প্রথমে তো টাইটেল দিয়েছিলেন ফার্স্ট ইমপ্রেশন, বাট ওটা রিজেক্টেড হয়েছে, সেই কারণে ফাইনাল টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। আমরা ফার্স্ট ইমপ্রেশনকে সাবটাইটেল বলতে পারি। অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন যদি দিয়ে দেয় যে হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য নভেল, তখন আমরা হয়তো ঘাবড়ে যেতে পারি, বাট সাবটাইটেল ঘাবড়ানোর কিছু নেই। ফার্স্ট ইমপ্রেশনস ইজ দ্য সাবটাইটেল অফ দ্য নভেল, এটা মাথায় রাখবে। নেক্সট, ন্যারেটিভ স্ট্রাকচার। দেখো, ন্যারেটিভ স্ট্রাকচার আমরা বলেছি কারণ জেন অস্টেন নতুন এক ধরনের ন্যারেটিভ টেকনিক ব্যবহার করতেন, দ্যাট ইজ কল্ড ফ্রি ইনডাইরেক্ট স্পিচ। এটা কেমন টেকনিক বাবা? এ টেকনিক দ্যাট মার্জেস দ্য ন্যারেটরস ভয়েস উইথ ক্যারেক্টার্স থট। অর্থাৎ আমি ইনডাইরেক্ট স্পিচে লিখব, ইনডাইরেক্ট স্পিচে আমাদের ন্যারেটার গল্পটা তুলে ধরবে এবং ন্যারেটার ক্যারেক্টারের থটের মাধ্যমে গল্পটাকে তুলে ধরবে। ক্যারেক্টার কি ভাবছে সেটা ন্যারেটারে তুলে ধরার প্রথম কাজ। এবং এখানে যে পয়েন্ট অফ ভিউ ব্যবহার হচ্ছে, সেই পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমাদের থার্ড পার্সন অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ। বুঝতে পেরেছ? থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এবং পুরো নভেলটা
এলিজাবেথের পার্সপেক্টিভ থেকে, আমাদের প্রোটাগনিস্ট এলিজাবেথ, তার পার্সপেক্টিভটাকে দেখানো হয়েছে, যে তার সোসাইটি সম্পর্কে কি ধারণা রয়েছে, তার মধ্যে কি প্রেজুডাইস রয়েছে। এবং ন্যারেটার আমাদের থার্ড পার্সন omniscient ন্যারেটার। দ্যাট মিন্স ন্যারেটার নোজ এভরিথিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার সম্পর্কে ন্যারেটার সব কিছু জানেন, তাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তাদের সিক্রেট, এভরিথিং। যখন আমাদের ন্যারেটার তার ক্যারেক্টারগুলো সম্পর্কে জানে, তাকে থার্ড পার্সন omniscient ন্যারেটিভ টেকনিক বলা হয়। তাহলে ফ্রি ইনডাইরেক্ট স্পিচ উইথ থার্ড পার্সন omniscient পয়েন্ট অফ ভিউ, আমরা এটা বলতে পারি ন্যারেটিভ স্ট্রাকচার। অর্থাৎ এখানে এক ধরনের ইনডাইরেক্ট ন্যারেশন ইউজ করা হচ্ছে, মানে ওই ন্যারেটিভ, আমরা ন্যারেশন চেঞ্জ করেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ মনে করে দেখো। তো সেই ইনডাইরেক্ট স্পিচে আমাদের ন্যারেটার ক্যারেক্টারের থটগুলোকে প্রেজেন্ট করছে, অর্থাৎ ন্যারেটার যেটা বলছে সেটা হচ্ছে ক্যারেক্টারের থট, এবং এখানে ন্যারেটার হচ্ছেন থার্ড পার্সন omniscient ন্যারেটার। অর্থাৎ ন্যারেটার থার্ড পার্সনে বলছেন এবং তিনি omniscient, তিনি সব কিছু জানেন তার চরিত্র সম্পর্কে, অর্থাৎ তার যে নভেলের চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে তিনি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই জানেন। নেক্সট, নভেলটার স্ট্রাকচার কি বাবা? নভেলটা 3টে ভলিউমে ডিভাইডেড হয়েছে, এবং নভেলটার প্রথম ভলিউমে আমরা 23টা চ্যাপ্টার পাই, সেকেন্ড ভলিউমে 19টা চ্যাপ্টার পাই, এবং থার্ড ভলিউমে আমরা 19টা চ্যাপ্টার পাই। মানে টোটাল দেখতে গেলে 19, 19, 38 আর 23, 38 আর 23 যোগ করে দাও, তা টোটাল বুঝতে পারবে কতগুলো চ্যাপ্টার আছে, তাই না? 38 আর 23-এ কত হচ্ছে? এদিকে আমরা দেখতে পাচ্ছি 61টা চ্যাপ্টার, টোটাল 61 চ্যাপ্টার্স আছে, ডিভাইডেড হয়েছে 3টে ভলিউমে, 23 চ্যাপ্টার, 19 চ্যাপ্টার এবং 19 চ্যাপ্টার। দেখো আগেকার নভেলগুলো এরকম হতো, অনেকগুলো করে ভলিউম থাকতো, অনেকের বাড়িতেই আছে দেখবে বিভিন্ন বড় বড় নভেল, মানে পুরনো নভেলগুলো দেখবে যদি ইংলিশ নভেল থাকে, তো সেখানে আমরা দেখতে পাই যে সেখানে বিভিন্ন ভলিউমে নভেলগুলো কী হতো, ডিভাইডেড হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই নভেলের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে লিনিয়ার ক্রনোলজিক্যাল প্রোগ্রেশন, অর্থাৎ গল্পটা ক্রনোলজিক্যালি গেছে, লিনিয়ার গেছে। দেখো লিনিয়ার গল্প আর নন লিনিয়ার গল্পের মধ্যে পার্থক্য কী বাবা? নন লিনিয়ার গল্প আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে গোলমাল করে দেয়, অর্থাৎ কখনো পাস্টের কথা বলবে, কখনো প্রেজেন্টের কথা বলবে, আবার কখনো ফিউচারের কথা বলবে। কিন্তু একটা লিনিয়ার ন্যারেটিভ টেকনিক সে কি করে, সে আমাদের সোজা সোজা যাবে। অর্থাৎ যদি গল্পটা আমি মনে করে বোঝাই, একটা গল্প আমি শুরু করছি 2025 সালে, এটা আমার গল্প লেখা স্টার্ট হচ্ছে, মানে গল্পের স্টোরিটা, এবং স্টোরি প্রোগ্রেস করতে করতে স্টোরি শেষ হচ্ছে 2050-এ। তাহলে 25-এর পর 26, তারপর 30, 32, 35, 40, 45, এইভাবে 50। তাই এটা লিনিয়ার, এগুলো দেখো লাইনটাকে ফলো রাখে, এখানে কোনো হ্যাপাজেট কিছু হলো না, তাই না? এটাকে আমরা লিনিয়ার ন্যারেটিভ বলি। এর নন লিনিয়ার কোনটা বাবা? মনে করো আমি একটা গল্প লিখতে শুরু করেছি, এবং গল্পে আমি 2025 থেকে 2050-এর গল্প দেখাচ্ছি ঠিকই, কিন্তু এরকম সোজাভাবে নয়, মানে 25-এর পর 26, 27, 28, 29, 30, 40, 45, 50 এইভাবে নয়। আমি শুরু করছি, মনে করো যদি আমি একটু ডিটেলসে বলি, গল্প সেই 2025 থেকে 50-এরই করছি আমি, কিন্তু আমি শুরু করছি 2030-এ, তারপর গল্প চলে আসছে আমার 2025-এ, তারপর আমি হঠাৎ করে চলে যাচ্ছি 2045-এর গল্পে, তারপর আমি মাঝখানে চলে আসছি 2050-এর গল্পে, আবার আমি হঠাৎ করে 2030-এর গল্প বলতে শুরু করছি। দেখো এখানে কোনো লিনিয়ার থাকলো না, একটা লাইন মেনটেন হলো না।
তাহলে এই যে যখন আমি লাইন মেনটেন করলাম না, যখন আমি ক্রনোলজির সাথে ছেড়খানি করলাম, অর্থাৎ ভেঙে চুড়ে দিলাম ক্রনোলজিকে, এটাকে বলা হচ্ছে আমাদের নন লিনিয়ার ন্যারেটিভ। ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রাখবে যে কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার। 3টে ভলিউমে ডিভাইডেড, টোটাল 61 চ্যাপ্টার। আমরা প্রথম ভলিউমের গল্প কি দেখতে পাচ্ছি? এক্সপোজিশন অফ ফ্যামিলি অ্যান্ড সোসাইটাল ডাইনামিক্স। একটা পরিবারের দৃশ্য এবং সেই পরিবার বিভিন্ন সামাজিক যে নিয়ম কানুনের মধ্যে বেঁধে রয়েছে সেটাকে। সেকেন্ড ভলিউমে কি দেখতে পাচ্ছি? কনফ্লিক্ট অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিংস, যেটা আমাদের জীবনের একটা পার্ট। আমাদের জীবনে দ্বন্দ্ব রয়েছে, জীবনে ভুল বোঝাবুঝি রয়েছে। আর থার্ড ভলিউমে দেখতে পাচ্ছি আমরা রেজলিউশন অ্যান্ড ম্যারেজ। এটা হচ্ছে বেসিক থিম। এই নভেলটাকে আমরা এক লাইনে ডিসক্রাইব করে দিই না, তাহলে এক লাইনে নভেলের গল্পটা এরকমই। প্রথম ভলিউমে একটা সোসাইটি এবং আমাদের একটা পরিবারের গল্প, সেই পরিবারটাকে দেখানো হচ্ছে, ডেসক্রাইব করা হচ্ছে। তারপর সেই পরিবার বা সেই পরিবারের মানুষদের মধ্যে বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিংস, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা রেজুলেশনস হচ্ছে এবং অনেকগুলো বিয়ে হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নভেলের যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার। নেক্সট নভেলের থিম। থিম কি রয়েছে বাবা? দেখো, মেইন থিম নভেলটা যদি আমরা বলতে পারি তা তো বলবো এটা একটা কমেডি অফ ম্যানার, অর্থাৎ ম্যানারিজমটাকে প্রেজেন্ট করা। ম্যানারিজমটাকে প্রেজেন্ট করেছে ওই সোসাইটির, অর্থাৎ ইংলিশ ল্যান্ডেড জেন্ট্রির ম্যানারিজম। তার থিমগুলো কি? আমরা পাই লাভ ভার্সেস সোসাইটাল কনভেনশন, ভালোবাসা এবং সামাজিক নিয়মকানুন। দেখবে আমরা এলিজাবেথ এবং ডার্সির যে প্রেমটা দেখতে পাবো নভেলের মধ্যে, সেখানে অনেক সোসাইটাল প্রেশার থাকবে। দেখো, ভালোবাসার ওপর সবসময় সামাজিক প্রেশার থাকে, কারণ ভালোবাসা মানে কি? ভালোবাসা করছো মানে তুমি সমাজের এগেনস্টে গিয়ে যাচ্ছ, এটা সবসময় জেনে রাখবে। সমাজ তো একটা চিরাচরিত বিষয়ে চলে। তুমি যখনই প্রেম করছো, প্রেম করা মানে তো তুমি সমাজের সেই কনভেনশনকে ব্রেক করছো। প্রেম করা মানেই তো সমাজের কনভেনশনকে ব্রেক করা। সমাজ কি বোঝে? সমাজ বোঝে যে বাবা মা দেখবে, তারা বিয়ে ঠিক করবে, তারা বিয়ে দেবে, এটা সমাজের একটা কনভেনশন, নিয়মকানুন। এই যখন একটা ছেলে মেয়ে প্রেম করছে, তখন তো তারা এই ডিসিশনটা নিজেরা নিচ্ছে। তারা নিজেরা ডিসিশন নিচ্ছে মানে তারা কি করছে? অর্থাৎ সমাজের নিয়মকে ভেঙে একজন ছেলে একজন মেয়ে প্রেম করছে, তা সেটা হচ্ছে লাভ। আর সোশ্যাল কনভেনশন মানে সমাজকে মেনে চলা, অর্থাৎ বাবা মা বিয়ে ঠিক করবে, আমরা তারপর বিয়ে করলাম, সেটা সোসাইটাল কনভেনশন। তাই লাভ ভার্সেস সোশ্যাল কনভেনশন এটা রয়েছে। 2 নম্বর রেপুটেশন ভার্সেস ক্লাস। রেপুটেশন অ্যান্ড ক্লাস, এটা আমরা এটা দেখতে পাচ্ছি। এটা যে কোনো মানে সোসাইটির বৈশিষ্ট্য, যে সোসাইটি সবসময় ক্লাস কনসাসনেস সোসাইটির রয়েছে। এখন অবধি আছে ক্লাস কনসাসনেস। ক্লাস কনসাসনেস বিষয়টা তো রয়েছে বলেই তো সমাজে গরিব লোক, বড় লোক, মধ্যবিত্ত, ঠিক আছে, এই বিষয়টা কাজ করে। তো এখানে আমরা ডেপুটেশনের গল্প দেখতে পাবো। আমরা একটা মেয়ের সোশ্যাল স্ট্যান্ডিং এবং সেই মেয়ের যে ব্যবহার, বিশেষ করে তিনি মেয়েদিকে কেন ফোকাস করছেন? কারণ সোসাইটিতে মেয়েদের সিচুয়েশনটা যে সময়কার তিনি লিখছেন, সেই সময় সবচেয়ে বেশি প্রবলেমেটিক। সোসাইটি প্রেসারাইজ করে রেখেছে মেয়েদের, তাই না? যেমন দেখবে লিডিয়া বলে একটি মেয়ে, সে পালিয়ে যাবে, সে ইলোপ করবে। তো লিডিয়া যখন পালিয়ে বিয়ে করবে, তো লিডিয়ার এই পালিয়ে বিয়ে করাটা পুরো মানে পরিবারের উপর একটা ইফেক্ট পড়বে। এখন অবধি হয় না, দেখবে আমরা সমাজে দেখতে পাই, মনে করো 2 বোন, মনে করো বড় বোন ছোট বোন, একটা পরিবারে 2টো বোন রয়েছে। বড় বোন মনে করো বিয়ে করলো, বিয়ে করার পর বড় বোনের যদি মনে করো ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে, তখন দেখবে এই বড় বোনের ডিভোর্সের ইফেক্টটা ছোট বোনের ওপর পড়ে যাচ্ছে। ছোট বোনের বিয়ে হওয়া নিয়ে চাপ হয়ে যাচ্ছে। লোকে বিয়ে দিতে হলেই আগে বলছে কি ব্যাপার, আপনার বড় মেয়েটা কেন ডিভোর্স হয়েছে, এই হয়েছে সেই হয়েছে।
তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো তো আমরা সমাজে এখনো দেখতে পাচ্ছি এবং এগুলো থাকবে, কারণ আমাদের মানসিকতা খারাপ। তাহলে রেপুটেশন এটা একটা বিরাট বড় ইস্যু নভেলটার মধ্যে। প্লাস ক্লাস, আপার ক্লাস, মিডল ক্লাসের একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি নভেলের মেইন থিম প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, অহংকার এবং পূর্ব অনুমান। এটাই তো মেন, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস অর্থাৎ মিস জাজমেন্ট। আমরা সোসাইটাল স্ট্যাটাস, সোসাইটাল বিহেভিয়ার এর ওপর বেস করে সোসাইটিকে মিসজাজ করি, মানুষকে মিসজাজ করি। এটাই তো প্রাইড, এটাই তো প্রিজুডাইস। আমাদের তো কারো সম্পর্কে একটা পূর্ব অনুমান করে নেওয়াটাই তো প্রিজুডাইস। আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর তো অনুমান করতে হবে। তাহলে এই প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এটা একটা সিস্টেম। আর কি দেখতে পাই? আইরনি অ্যান্ড সোশ্যাল স্যাটায়ার। নভেলটার মধ্যে একটা শার্প আইরনি রয়েছে। আইরনি মানেই বুঝতে পারছো ডিপ মিনিং। ওপরে তোমার দেখতে একরকম লাগবে, বাট ভেতরে একটা গভীর মিনিং লুকিয়ে থাকবে, সেটাই তো আইরনি। ওপরে মনে হবে একটা সিম্পল বিষয়, বাট অ্যাকচুয়ালি তুমি যখন নাড়াঘাটা করবে তুমি বুঝতে পারবে যে না, এটা সিম্পল নয়, ভেতরে একটা অনেক বড় থিম রয়েছে, সেটাই আইরনি। সোশ্যাল স্যাটায়ার, সামাজিক বিদ্রুপ, কারণ নভেল অফ ম্যানার, কমেডি অফ ম্যানার, সেই কারণে এটা একটা সোশ্যাল স্যাটায়ার। ইভেন নভেলটার ওপেনিং লাইন দেখবে, ওপেনিং লাইনটাই কত বড় স্যাটায়ার। একটু ওপেনিং লাইনটা খুব সুন্দর। ইউজিসি নেটে অনেকবার প্রশ্ন দিয়েছে যেটা কোন নভেলের ওপেনিং লাইন, যেখানে বলছে যে একজন পুরুষ মানুষ, তার যদি ভালো ইনকাম থাকে, সে যখনই এস্টাবলিশড হয়ে যায় তখনই সে সমাজে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায়। আবার এই কথাটা খুব সত্য কথা, জানো তো। মানে এই কথাটা মিথ্যা কথা নয়, এটা প্রচণ্ড সত্য কথা। এটা 100-এর মধ্যে আমি বলবো 90% সত্য কথা। যে মানে এত সুন্দরভাবে বলেছেন আমাদের জেন অস্টেন, তিনি বুঝেছেন জিনিসটা। তিনি জানতেন যে সোসাইটিতে এটা হয়, আর সত্যি এটা হয় যে একজন পুরুষ মানুষ যখন। স্যার একটা কথা জিজ্ঞেস বলো করবো? বলো। বলছি এইটা তো উনি মেয়েদেরকে মক করেছেন না ছেলেদেরকে মক ছেলেদের মক করেছেন, আচ্ছা, ঠিক আছে। তিনি মেয়েদের মক করেননি, এটা পুরো লাইনটা ছেলেদের মক করেছেন, ছেলেদের মকারি করা হয়েছে। এবং মানে কথাটা খুব সত্য কথা, দেখবে শুরু হচ্ছে লাইনটি, তারা একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ, it is truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. মানে এটা একটা ইউনিভার্সাল সত্য যে কোনো পুরুষ যদি ব্যাচেলার থাকে এবং তার যদি ভালো ফরচুন থাকে, ফরচুন মানে এখানে ভাগ্য নয়, ফরচুন মানে টাকা পয়সা, অর্থাৎ সে এস্টাবলিশড হয়ে গেছে, এবং সেই পুরুষ মানুষ সবসময় বিয়ে করতে চাইবেন, তিনি একজন ওয়াইফের খোঁজে থাকবেন। দেখবে আমরা লক্ষ্য করে দেখবে আমাদের যদি আমরা সমাজে দেখতে পাই, আমাদের সমাজে দেখবে ছেলেমেয়েরা যে একটা চাকরি বাকরি পেয়ে গেল, চাকরি বাকরি পাওয়ার পরই তার এবারে বিয়ে দিতে হবে, বা সেও বিয়ে করতে চায় এবং বিয়ে দিতে হবে, এটা সমাজের বৈশিষ্ট্য। এটা আমরা দেখতে পাই। এখন আমরা এটা ইন্ডিয়ান সোসাইটি দেখতে পাই। অর্থাৎ এখন যদি আমি ইউরোপিয়ান সোসাইটি চলে যাই, মানে ইংল্যান্ড চলে যাই বা আমেরিকা চলে যাই, তাদের কিন্তু গল্প অনেকটা পাল্টে গেছে। তাদের গল্প কিন্তু এখন আর অত এরকম নেই। কিন্তু এখন আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি, মানে দেখো আমরা অলরেডি 200 বছর যে পিছিয়ে সেটা বুঝতে পারছি। 19th সেঞ্চুরিতে যেটা ইংল্যান্ডে ঘটছে সেটা 21st সেঞ্চুরিতে এসে আমাদের ইন্ডিয়াতে ঘটছে। ওরাও এই এই সময়গুলো, এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে গেছে এখন যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অর্থাৎ ওদের 19th সেঞ্চুরিতে, পিছিয়ে আছি স্যার। হ্যাঁ 200 বছর আমরা পিছিয়ে আছি ওদের চেয়ে, ঠিক আছে। 200 বছর আমরা চিন্তা ভাবনায় পিছিয়ে আছি, 200 বছর টাইম লাগবে। তো এটা একটা আইরনিক্যাল সোশ্যাল স্যাটারিক্যাল, বুঝতেই পারছো। আর কি দেখানো হচ্ছে? ম্যারেজ অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি। অর্থাৎ এই জিনিসটা কিন্তু সমাজের সবচেয়ে বড় সত্য। সমাজের এই যে বিয়েটা না, বিয়ে কিন্তু সবসময় ইকোনমিক সিকিউরিটির ওপর বেস করে করা হয়। দেখবে সবসময় আমরা যখন একটা মেয়ের বিয়ে দিই, আমরা আগে দেখি যে ছেলে কি করে, ছেলে কতটা ইনকাম, ছেলে ইকোনমিক্যালি এস্টাবলিশ কিনা, ছেলের বাড়িতে বাড়ি ঘর আছে কিনা, আমরা এগুলো কিন্তু আগে দেখে তারপরেই মানে
বিয়েটা ঠিক করি। তাহলে ম্যারেজের সাথে ইকোনমিক সিকিউরিটি এটা কিন্তু একটা কানেক্টেড জিনিস, এটা কিন্তু পুরো কানেক্টেড জিনিস। আমরা দেখবে প্রত্যেকটাই দেখতে পাবো, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটছে। এবং আমরা যখন বেনেট পরিবারকে দেখব, বেনেট পরিবারের মিস্টার এবং মিসেস বেনেটকে দেখব, তারাও চাইবে যে তাদের যে মেয়ে আছে তাদের মেয়েগুলোরও বিয়ে হোক বেশ ভালো ছেলে দেখে। আর ভালো ছেলে বলতে তো আমরা ইকোনমিক যে সিকিউরিটি তাকেই ভালো ছেলে মনে করি। এবং এটাই সমাজে চলে আসছে দীর্ঘদিন ধরে, এবং এটাই এখনও চলছে। আমরাও তো দেখতে পাই, আমরা ম্যারেজ তো সেইভাবেই সমাজে মানে এস্টাবলিশ করি যখন আমরা দেখি যে ছেলের ভালো ইনকাম, ছেলেটা মোটামুটি ভালো চাকরি করছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক যা হোক, একটা ভালো চাকরি করছে, মানে ভালো টাকা পয়সা আছে, বেশ বাড়ি ঘর দৌড় আছে, তখন বিয়ে দেওয়া হচ্ছে। তো এই কারণে নভেলটাকে আমরা সিম্পলি বলতে পারি যে এখানে লাভ, ভালোবাসা রয়েছে, মানি, টাকা পয়সার ব্যাপার রয়েছে, আর ম্যারেজ, লাভ মানি ম্যারেজ, এই যে কনসেপ্ট, এই তিনটে কনসেপ্টকে কিন্তু নভেলটা তুলে ধরছে। লাভ, মানি, ম্যারেজ কনসেপ্ট, অর্থাৎ ভালোবাসা চলছে, ভালোবাসা টাকা পয়সার মাধ্যমে বিয়েতে গিয়ে পরিণত হচ্ছে। এখন অবধি হয় দেখবে কোনো ছেলে মেয়ে ভালোবাসলো, এর ভালোবেসে যেই বললো যে বাবা বা মা আমি এই ছেলেটিকে ভালোবাসি, বাড়ির লোক বলবে ছেলের টাকা কেমন, ছেলে রোজগার কি করে, ছেলে যদি বেকার হয় তাহলে মানতে চাইবে না, ছেলের মানি থাকতে হবে, মানি হলেই সেটা সেই লাভ, মানির ফলে ম্যারেজে যাবে। আর যে লাভ হলো সেই লাভে যদি মানি না থাকে সেই লাভ আর ম্যারেজ হবে না, তো মাঝখানেই ভেঙে যাবে। তো এগুলো এখনও ঘটছে, তার সাথে আরও অনেক পার্সপেক্টিভ থাকে এখনও পর্যন্ত। সমাজে ধর্ম রয়েছে, জাতপাত রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, বাট এটা একটা বড় ফ্যাক্টর, লাভ মানি ম্যারেজ। তো লাভ মানি ম্যারেজ এই থিম কিন্তু নভেলের মধ্যে রয়েছে। তো বেসিক্যালি এগুলো আমরা থিম বলতে পারি। নেক্সট হচ্ছে আমাদের নভেলের ক্যারেক্টার, চরিত্র কোনগুলো রয়েছে। দেখো চরিত্রগুলো আমি তোমাদের সুবিধার্থে ভাগ করে দিয়েছি বিভিন্ন পারিবারিক বিষয়ের ওপর। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের বেনেট পরিবার। বেনেট পরিবার কোথায় থাকে? হর্টফোর্ডশায়ারের লংবোর্ন বলে একটা জায়গায় থাকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার বেনেট বা মিসেস বেনেট। মিসেস বেনেট বিয়ের আগে ছিল গার্ডিনার, এটা মাথায় রাখবে। মানে মিস গার্ডিনার, তার বিয়ে হয়েছিল মিস্টার বেনেটের সাথে এবং তিনি হয়ে গেছেন মিসেস বেনেট। তাহলে মিস্টার বেনেট এবং মিসেস বেনেট তারা হচ্ছেন স্বামী স্ত্রী, তারা হচ্ছেন স্বামী স্ত্রী। এবং মিসেস বেনেট তিনি প্রচণ্ড চিন্তিত তার মেয়েদের বিয়ে নিয়ে। তার 5টা মেয়ে আছে, 5টা মেয়ের বিয়ে দিতে হবে। তো 5টা মেয়ের বিয়ে দেওয়ার জন্য তিনি পাত্র খুঁজে বেড়াচ্ছেন এবং এটা তার একটা চিন্তার বিষয়। ওই জন্য দেখবেন নভেলটা শুরু হচ্ছে এই কথা দিয়েই, ইটস এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট এ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। মানে নভেলটার মেইন থিম কিন্তু বিয়েকে কেন্দ্র করি। ওকে, তাহলে মিস্টার এবং মিসেস বেনেটকে দেখতে পেলাম এবং তাদের 5 মেয়ে। দেখো 5 মেয়ের নাম কি? বড় মেয়ে জেন বেনেট, এল্ডেস্ট ডটার, সে প্রচণ্ড কাইন্ড এবং বিউটিফুল এবং তার সাথে বিয়ে হয় চার্লস বিংলে নামে একটি ছেলের। সেকেন্ড মেয়ে হচ্ছে এলিজাবেথ বেনেট, সে হচ্ছে প্রচণ্ড চালাক এবং বুদ্ধিমান এবং সে বিয়ে করছে মিস্টার ডার্সি নামে একটি ছেলেকে। মিডল হচ্ছে আমাদের ম্যারি বেনেট, এ প্রচণ্ড প্লেন এবং মরালাইজিং ক্যারেক্টার। নেক্সট হচ্ছে ক্যাথরিন বা কিটি বেনেট, এ হচ্ছে একটু লাজুক টাইপের বাট পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাচ্ছে। আর লাস্ট হচ্ছে লিডিয়া বেনেট, সে হচ্ছে সবচেয়ে ছোট এবং সে স্পয়েল চাইল্ড এবং রেকলেস চাইল্ড এবং সে পালিয়ে যাচ্ছে জর্জ উইকহাম নামে একটি লোকের সাথে। ঠিক আছে, এই 5 মেয়ের গল্প আমরা দেখতে পাচ্ছি। জেন বড়, এলিজাবেথ তারপরে ম্যারি, তারপর ক্যাথরিন বা কিটি, আর লাস্ট হচ্ছে লিডিয়া। অনেকবার ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছে এই 5টা বোনকে মানে কে বড় কে ছোট এই আকারে সাজানোর জন্য। অনেক সময় ছোট থেকে বড় আকারে সাজাও বলেছে, অনেক সময় বড় থেকে ছোট আকারে সাজাও। তো এই ক্রনোলজিটা মনে রাখবে, কে বড় কে ছোট এটা মাথায় রাখবে, প্রশ্ন আসতে পারে। প্রশ্ন যেহেতু হয়েছে আমি এখানে সাজিয়ে দিয়েছি
তাহলে এটা হচ্ছে আমাদের মেন বেনেট পরিবার, মিস্টার বেনেট, মিসেস বেনেট আর তাদের 5 মেয়ে। এটা মিস্টার বেনেট মিসেস বেনেটের সাথে যুক্ত আরও কাকে দেখতে পাই আমরা? মিস্টার এবং মিসেস গার্ডিনার। মিস্টার এবং মিসেস গার্ডিনারকে মিসেস বেনেটের সেন্সিবল ব্রাদার এবং ওই ভাইয়ের বউ, যারা হচ্ছে এলিজাবেথ এবং জেনের মেন্টর। আমরা জানি মিসেস বেনেট, তারও তো টাইটেল ছিল গার্ডিনার, সে গার্ডিনার পরিবারের, বিয়ে হয়েছে মিস্টার বেনেটের সাথে, তাই মিসেস বেনেট হয়ে গেছে। তো এই মিসেস বেনেটের ভাই হচ্ছে মিস্টার গার্ডিনার এবং তার ভাইয়ের বউ হচ্ছে মিসেস গার্ডিনার। তার ভাই এবং তার ভাইয়ের বউয়ের দায়িত্ব কি বাবা? এলিজাবেথ এবং জেন, এই যে 2 মেয়ে রয়েছে, 2 মেয়েকে একটু মেন্টর করা, মেন্টরশিপ অর্থাৎ গাইড করা, এবং তারা সেটাই করছে নভেলে। তাহলে এটা পুরো বেনেট পরিবারকে আমরা দেখলাম। নেক্সট আমরা পরিবার পাচ্ছি ডার্সি ফ্যামিলি। তারা পেম্বারলি, ডেব্রিশায়ার থেকে বিলং করছে। ডার্সি পরিবার বিলং করছে পেম্বারলি বা ডেব্রিশায়ার। আমরা প্রথমেই পাচ্ছি মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি। তিনি পেম্বারলির যে জমিদারি তার মালিক এবং তিনি পরবর্তী ক্ষেত্রে এলিজাবেথের হাজবেন্ড হবে। নেক্সট হচ্ছে জর্জিয়ানা ডার্সি। এ হচ্ছে ডার্সির বোন, এ একটু লাজুক টাইপের। মিস্টার ফিজ উইলিয়াম ডার্সির বোন হচ্ছে জর্জিয়ানা। তারপর দেখতে পাচ্ছি লেডি ক্যাথরিন ডে বড়ো। ইনি কে বাবা? লেডি ক্যাথরিন ডে বড়, ইনি হচ্ছেন ডার্সির পিসি, প্রচন্ড ডমিনেটিং। নেক্সট হচ্ছে অ্যান ডে বর্গ। ইনি কি করছেন? ইনি হচ্ছেন লেডি ক্যাথরিনের মেয়ে এবং লেডি ক্যাথরিন চায় তার সাথে ডার্সির বিয়ে দিতে, মানে কাজিনদের মধ্যে বিয়ে। কাজিনদের মধ্যে বাবা বিয়ে হয়, ম্যাক্সিমাম রিলিজিয়নেই বিয়ে হয়, হিন্দু রিলিজিয়ন বাদ দিয়ে বাকি অনেক রিলিজিয়নে কাজিনদের মধ্যে বিয়ে হয়, অর্থাৎ খুড়তুতো পিসতুতো মাসতুতো ভাই বোনদের মধ্যে বিয়ে। তো মিস্টার ডার্সি, তার বোন জর্জিয়ানা ডার্সি, এনার পিসি হচ্ছে লেডি ক্যাথরিন, লেডি ক্যাথরিনের মেয়ে হচ্ছে অ্যান। লেডি ক্যাথরিন চায় অ্যানের সাথে এই ডার্সির বিয়ে দিতে। লেডি ক্যাথরিন চায় যে অ্যানের সাথে কার বিয়ে দিতে? আমাদের ফিজ উইলিয়াম ডার্সির। আর আরেকজনকে পাচ্ছি আমরা, কর্নেল ফিজ উইলিয়াম। ইনি হচ্ছেন ডার্সির কাজিন, ইনি হচ্ছেন জর্জিয়ানার কো গার্জেন। কর্নেল ফিজ উইলিয়াম ইজ দ্য কাজিন অফ ডার্সি, এই ডার্সি পরিবারের একটা কাজিন ব্রাদার, এবং সে হচ্ছে জর্জিয়ানার একজন মেন্টর বা কো গার্জেন বলতে পারো। তাহলে এটা ডার্সি পরিবার আমরা পেয়ে গেলাম। নেক্সট বিংলে ফ্যামিলি। তারা বিলং করে হার্টফোর্ডশায়ারের নেদারফিল্ড পার্ট থেকে। কে কোথা থেকে বিলং করে আমি সেটাও দিয়ে দিয়েছি পাশে। বিংলে পরিবারে আমরা প্রথমে পাচ্ছি চার্লস বিংলে। চার্লস বিংলে কে বাবা? ডার্সির বন্ধু এবং জেনের সাথে প্রেম হবে। ডার্সির বন্ধু এবং জেনের সাথে প্রেম হবে, জেনের সাথে রিলেশনশিপ হবে। চার্লস বিংলের বোন হচ্ছে ক্যারোলাইন বিংলে। এ প্রচণ্ড স্নবিস টাইপের, অর্থাৎ এর মেন্টালিটি স্নবিস মেন্টালিটি। দেখো, স্নবিস ইজ এ মেন্টালিটি। স্নবিস এই বিষয়টা ভিক্টোরিয়ান টাইমের সাথে অ্যাসোসিয়েটেড। অর্থাৎ স্নবিস কাকে বলবো আমরা? স্নবিস আমরা সেই মানুষটাকে বলবো যে মানুষটা তার ক্লাস নিয়ে প্রচণ্ড কনসিয়াস, ঠিক আছে, যে তার ক্লাস নিয়ে প্রচণ্ড কনসিয়াস। অর্থাৎ মনে করো তুমি তোমার টাকা পয়সা আছে, তুমি তোমার টাকা পয়সাকে প্রচণ্ড এক্সাজারেট করে প্রেজেন্ট করছো। মানে তুমি ব্র্যান্ডেড জামা পরে ঘুরে বেড়াচ্ছ সবসময়, বিরাট স্টাইল দিয়ে অ্যাটিটিউড দিয়ে ঘুরে বেড়াচ্ছ, দেন ইউ আর কল্ড আ স্নব। দেখো, সোসাইটি বাবা এটাই চলছে। সোসাইটির মানুষ প্রত্যেকে স্নব, জেনে রাখবে। সোসাইটিতে শো অফে চলছে সোসাইটিটা। ম্যাক্সিমাম লোককে তুমি দেখবে শো অফ করতে ব্যস্ত, তার আছে সে দেখাচ্ছে, আর সোসাইটি সেটাকেই মেনে নিয়েছে, এই দেখানোটাকে। এই যে আমি একটু আগেই বলছিলাম, পেহলে দর্শনধারী পিছে গুণ বিতারি, আর আমরা সেটাই করি বাবা।
আমরা কোনো জিনিসকে জাজ করি তার কভার দেখে, তাই না? তাহলে এই যে ক্যারোলাইন, সে কেমন? সেটা স্নবিস টাইপের ক্যারেক্টার, তার মধ্যে ওই শো অফ করার ব্যাপার রয়েছে। সে এলিজাবেথকে পছন্দ করে না, জেনকে পছন্দ করে না। কেন? কারণ এলিজাবেথ, জেন এরা একটা উইক ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের পারিবারিক কন্ডিশন অতটা ভালো নয়, সোসাইটির একটা লোয়ার পজিশন থেকে। তা চার্লস, তার বোন হচ্ছে ক্যারোলাইন। আরেকটা বোন আমরা পাই মিসেস হাস্ট, এও হচ্ছে বিংলের একটা বোন, যার বিয়ে হয়ে গেছে। তো মিস্টার হাস্টের সাথে বিয়ে হয়েছে, সেই কারণে তিনি মিসেস হাস্ট নামে পরিচিত। তিনি একটা মাইনর রোল প্লে করবেন, বাট আমরা ক্যারেক্টার হিসাবে জেনে নিলাম যে চার্লস বিংলের দুই বোন, এক বোনের বিয়ে হয়ে গেছে, তার নাম মিসেস হাস্ট, আর আরেক বোন হচ্ছে ক্যারোলাইন বিংলে। এছাড়াও আরও কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন জর্জ উইকহ্যাম রয়েছে, ইনি একজন মিলিটারি অফিসার, মানে মিলিটারি, এবং এ ডার্সির বন্ধু, এবং এ পালিয়ে যাবে লিডিয়ার সাথে। এই জর্জ উইকহ্যাম, এও হচ্ছে ডার্সির বন্ধু। এ পালিয়ে যাবে কার সাথে? এ পালিয়ে যাবে আমাদের লিডিয়ার সাথে। আর আরেকজন রয়েছে আমাদের মিস্টার উইলিয়াম কলিন্স, ইনি হচ্ছে মিস্টার বেনেটের দূর সম্পর্কের এক আত্মীয়, এবং লংবোর্নের থাকেন, সেখানে কিছু জমি জায়গা আছে, এবং ইনি শার্লট লুকাস নামে একটি মেয়েকে বিয়ে করবেন। শার্লট লুকাস কে বাবা? এলিজাবেথের বান্ধবী, খুব প্র্যাকটিক্যাল বান্ধবী। মানে শার্লট লুকাস, সে কিন্তু ইমোশনাল নয়, সে প্র্যাকটিক্যাল। সে দেখবে তার বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য, কারণ বিয়ে করাটা একটা সামাজিক স্বীকৃতি, সোশ্যাল সিকিউরিটি বাবা। বিয়ে করাটা একটা সোশ্যাল সিকিউরিটি, মানুষ এই কারণে বিয়ে করে, এটা একটা রিজন বিয়ে করার। কারণ বিয়ে না করলে তুমি সামাজিকভাবে স্বীকৃত হবে না। তা সামাজিকভাবে স্বীকৃত হতে গেলে তোমাকে বিয়ে করতে হবে। অর্থাৎ বিয়ে করার ইচ্ছে না থাকলেও অনেকে জোর করে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। সবাই তো আর রেজিস্ট করতে পারে না, সবাই তো সোশ্যাল কনভেনশনের এগেনস্টে যেতে পারে না। অনেকের বিয়ে করার ইচ্ছা নেই, কিন্তু তাদেরকে জোর করেও বিয়েতে হতে হয়। তাই শার্লট লুকাস, সে কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল ক্যারেক্টার। সে দেখবে বিয়েটা করবে, কেন বিয়ে করবে? কারণ সে বুঝবে যে সমাজে থাকতে গেলে আমাকে বিয়ে করতে হবে, কারণ সমাজ বিয়ে ছাড়া সোশ্যাল সিকিউরিটি দেবে না। এবং সেই শার্লট লুকাস হচ্ছে এলিজাবেথের বান্ধবী, এবং সে বিয়ে করবে কাকে? মিস্টার উইলিয়াম কলিন্সকে। তো এগুলো হচ্ছে আমাদের সমস্ত ক্যারেক্টার, যেগুলো আমাদের দরকার, আমরা আলোচনা করলাম। এবার নভেলটা রিসেপশন। রিসেপশন মানে কি? পরবর্তী ক্ষেত্রে নভেলটা কতটা পপুলার হয়েছে। দেখো, এই নভেলটা অনেক রিসেপশন আছে, নভেলটা সম্পর্কে বিভিন্ন ক্রিটিক বিভিন্ন রকম কথা বলেছে, তো আমাদের সেগুলো সব জানছি না, কিছু কথা আমি বলে দেবো, তো সেগুলো জেনে নেবে। তো এই নভেলটা যেমন, এই রিসেপশনটা জেনে রাখা দরকার, প্রশ্ন আসতেই পারে। এই নভেলটার ওপর একটা হিন্দি সিনেমা হয়েছে, পারলে দেখতে পারো। নভেলটার ওপর হিন্দি সিনেমা হয়েছে, হিন্দি সিনেমার নাম হচ্ছে ব্রাইড অ্যান্ড প্রেজুডাইস। হ্যাঁ, 2004 সালের সিনেমা। ডিরেক্টর ছিলেন গুরিন্দর চাড্ডা। ঠিক আছে, এটা একটা বলিউড স্টাইল অ্যাডাপ্টেশন অফ জেন অস্টেন্স 1813 নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তাহলে এই বিষয়টা আমরা কেন বললাম? কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, হট করে প্রশ্ন করে দিতে পারে। ওকে, এই নভেলটা সম্পর্কে অনেকে অনেক কমেন্ট করেছেন, যেমন লর্ড বাইরন। লর্ড বাইরনের নাম প্রত্যেকেই শুনেছ। তিনি এই নভেলটাকে বলেছেন দ্য ফ্যাশনেবল নভেল। লর্ড বাইরন এই নভেলটাকে বলেছেন, কি বলেছেন বাবা? যে ইট ইজ এ ফ্যাশনেবল নভেল, ইট ইজ আ ফ্যাশনেবল নভেল। তো লর্ড বাইরনের কমেন্ট আমরা দেখলাম, এটা মনে রাখবে। আমি তোমাদের বলে দিলাম, বাই চান্স প্রশ্ন করতে পারে যে কোন ক্রিটিক নভেলটাকে ফ্যাশনেবল নভেল বলছে। লর্ড বাইরন। এছাড়া আরও অনেক কমেন্ট অনেক ক্রিটিকের কাছ থেকে হয়েছে। মার্ক টোয়েনও কমেন্ট করেছে এর ওপর। ওয়াল্টার স্কট কমেন্ট করেছে। বাট লর্ড বাইরনের কমেন্টটা বেশি পপুলার, ওই জন্য লর্ড বাইরনের কমেন্টটা আমি তোমাদের মনে রাখতে বলছি।
তিনি বলছেন দ্য ফ্যাশনেবল নভেল। ওকে, তাহলে দেখো আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করলাম প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের ওপর। আমরা টোটাল ব্যাকগ্রাউন্ড ইন ডিটেল অ্যানালাইসিস করলাম নভেলটা নিয়ে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব এবং নেক্সট ক্লাসে আমরা নভেলটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, মানে যতটা করা যায় সেই অ্যানালাইসিসটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা এখানেই শেষ করছি।